মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC এক বিবৃতিতে দাবি করেছে তারা ইসরায়েলের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের মতে সম্প্রতি চালানো ফাতাহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে এবং দেশটিকে একটি কর্তৃত্বের বার্তা পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা অধিকৃত অঞ্চলের আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি এবং এর বাসিন্দারা এখন ইরানি আক্রমণের বিরুদ্ধে পুরোপুরি অরক্ষিত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুধু প্রতিক্রিয়াই নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করে, যার মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, হামলার পর তেল আবিবের একাধিক এলাকায় বিস্ফোরণ ঘটে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। তবে ইসরায়েলের সেন্সর নীতির কারণে অন্য কোনো স্থানে হামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, তেহরান নিজের সীমান্তও রক্ষা করতে পারছে না। সেই বক্তব্যে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। তার বক্তব্যের এক সপ্তাহের মধ্যেই এলো ইরানের এই শক্ত প্রতিক্রিয়া। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা ও বিবৃতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক উত্তেজনার অধ্যায় শুরু হতে পারে। বিশেষ করে ইরান, ইসরায়েল, লেবানন ও সিরিয়ার মতো দেশের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর নজর রাখছে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল। ইসরায়েলের বোমায় বিধ্বস্ত ইরানের সঙ্গে সমস্ত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সোমবার বালুচিস্তান প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। চাঘি, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গোয়াদার মতো সীমান্তবর্তী জেলাগুলোর সঙ্গে ইরানের সংযোগ স্থগিত করা হয়েছে। তবে এখনও সীমিত পরিসরে বাণিজ্যিক কার্যক্রম এবং পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ রাখা হয়েছে। চাঘির সীমান্ত চৌকির কর্মকর্তা আত্তাউল মুনিম জানিয়েছেন, আজ আমরা প্রায় 200 পাকিস্তানি শিক্ষার্থীকে দেশে প্রত্যাবর্তনের অনুমতি দিতে পারি বলে আশা করছি। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান, ইতিমধ্যেই ইরান থেকে ফেরানো হয়েছে 450 জন তীর্থযাত্রী এবং আরও অনেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে ইরাকের ক্ষেত্রেও, যেখানে শিয়া মুসলমানদের পবিত্র স্থানগুলো অবস্থিত। বিশ্বের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে তারা ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে ইরানের পাশে রয়েছে। যদিও ইসলামাবাদ বারবার বলছে সমর্থন শুধু নৈতিক ও কূটনৈতিক সীমায় থাকবে। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তীব্রভাবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিষয়ে উদ্বেগ জানান এবং দাবি করেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম নীতি মানে না, বিশ্বকে এখনই সতর্ক হতে হবে। অপরদিকে সীমান্ত বন্ধের ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শত শত যাত্রী আটকে আছেন তাফতান ও গাবদরিমদান সীমান্ত ক্রসিংগুলোতে। বেলুচিস্তানের স্থানীয়রা বলছেন, এতে করে খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিতে পারে। বিশেষ করে ওই অঞ্চলের বড় একটি অংশ ইরান থেকে খাদ্যপণ্য ও তেলে নির্ভরশীল। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, শুধু সীমান্ত নয়, কৌশলগত সিদ্ধান্তেও নতুন মোড় নিতে পারে ইসলামাবাদ। দুই দেশের বার্ষিক বাণিজ্য $300 কোটি ছুঁয়েছে, আর এর লক্ষ্যমাত্রা আগামীতে $1000 কোটি। এই উত্তপ্ত সময়েই প্রতিবেশী দুই দেশের 900 কিলোমিটারের সীমান্ত যেন পরিণত হয়েছে এক অনির্দেশ্য সীমান্ত রেখায়, যার ওপাশে কি অপেক্ষা করছে তা কেউ জানে না। তাওফিকুল ইসলাম, আজকাল। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে
আয়োজিত এক সভার প্রচার করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বাইয়ের আজাদ ময়দানে 18 জুন অনুষ্ঠেয় ওই সভার আয়োজন করেছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি ও সমাজবাদী পার্টি সহ একাধিক বামপন্থী দল ও সংগঠন। স্বরা নিজেই ওই সবার পোস্টার শেয়ার করে লেখেন, মুম্বাই শহরের মানুষ 18 জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন। তবে এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ওঠে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, স্বরা কেন শুধুমাত্র মুসলিম নির্যাতনের বিষয়ে সরব হন, অন্য সংখ্যালঘু বা নিপীড়িত গোষ্ঠীদের নিয়ে কেন বলেন না? একজন লিখেছেন, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দু, বালুচিস্তান বা পেহেলগামে যা ঘটেছে তা নিয়ে কি আপনি কখনো সভা করেছেন? আরও এক নেটিজেন মন্তব্য করেন, পেহেলগামে হামলার সময় তো আপনাকে এমন সরব হতে দেখা যায়নি। নিহতদের জন্য তো মুম্বাইবাসীদের ডেকে সভা করেননি, ফিলিস্তিনিদের জন্য এত কান্না কেন? আবার অনেকেই তার এই অবস্থানকে মানবিক মনে করে পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে এই মুহূর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশ্বব্যাপী আওয়াজ তোলা মানবিক দায়িত্ব। স্বরা ভাস্কর এখন পর্যন্ত সমালোচনার জবাব না দিলেও অতীতের মতো এবারও নিজের অবস্থানে অটল থাকবেন বলে ধারণা করছেন অনুরাগীরা। আব্দুল্লাহ আল নোমান, আজকাল। টানা কয়েকদিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 450 জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মুখ খুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা বলেছেন, যুদ্ধ শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন। আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে ইংরেজিতে লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনোই দয়া দেখাবো না। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমরা ঠিকই জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা তাকে এখনই বের করে হত্যা করব না। খামেনির পর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীও। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, দখলদারি ইসরায়েল শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্কবার্তা বা প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরু হয়নি। মুসাভি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফা বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না। তিনি আরও বলেন, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি, ইতিহাস তার সাক্ষী। বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে এবারও তাদের অপরাধের জন্য ইরান উপযুক্ত শাস্তি দেবে বলে ঘোষণা দেন তিনি। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে খ্যাত ইসরায়েল এবার নতুনভাবে অস্থিরতা শুরু করেছে। ইহুদি জায়নিস্টদের এবারের টার্গেট ইরান। কোনো উস্কানি ছাড়াই শুক্রবার ভোরে ইরানের তেহরানে হামলা করে নেতানিয়াহুর সৈন্যরা। এতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। গোটা বিশ্ব এখন এই যুদ্ধের দিকে নজর রাখছে। এখন প্রশ্ন হলো, সামরিক শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? কার শিবিরে কত সৈন্য আছে, কার অস্ত্র ভাণ্ডারে কি কি মজুদ আছে? ইরান পারবে তো ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াতে? চলুন দেখে আসি দুই দেশের সৈন্য শিবির ও অস্ত্র ভাণ্ডার। সামরিক ক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের সক্রিয় সেনা রয়েছে প্রায় 6 লাখেরও বেশি। এর সঙ্গে রয়েছে বিপুল রিজার্ভ ফোর্স এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সেদিক থেকে ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা 1,07,000, তবে রিজার্ভ ফোর্স রয়েছে 4.6 লাখ। কিন্তু ইরানের সৈন্য সংখ্যা বেশি হলেও ইসরায়েল প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতায় অনেক এগিয়ে রয়েছে।
বিমান ও আকাশ প্রতিরক্ষা শক্তিতে একেবারেই পিছিয়ে ইরান, যদিও তারা নিজেদের শক্তিতে ইসরায়েলকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। ইরানের প্রায় 550টির মতো যুদ্ধ বিমান থাকলেও অনেকগুলোই পুরনো মডেলের। অন্যদিকে ইসরায়েলের অত্যাধুনিক F-35 এবং F-15 যুদ্ধ বিমান সহ আধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিক দিয়ে অনেক শক্তিশালী। তাছাড়া আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমের মতো উন্নত এয়ার ডিফেন্স প্রযুক্তি ইসরায়েলের অন্যতম হাতিয়ার। ইরান আবার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইসরায়েলের চেয়ে বেশ এগিয়ে। তাদের ক্ষেপণাস্ত্র শক্তি খুবই শক্তিশালী। তাদের কাছে রয়েছে মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন। অন্যদিকে ইসরায়েলের আবার ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি বেশ শক্তিশালী। তাছাড়া জেরিকো সিরিজের ব্যালিস্টিক মিসাইল সহ রয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক শিল্ড। ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তির বিপরীতে ইসরায়েল প্রতিরক্ষার ক্ষেত্রে অপ্রতিরোধ্য। নৌ ও সাবমেরিন শক্তির তুলনায় ইরান এগিয়ে থাকলেও প্রযুক্তিতে এগিয়ে নেতানিয়াহুর দেশ। ইরানের বৃহৎ নৌবাহিনী রয়েছে, প্রায় 19টি সাবমেরিন ও বিভিন্ন ধরনের ফ্রিগেট ও করভেট রয়েছে। এদিকে ইসরায়েলের নৌবাহিনী ছোট হলেও তাদের রয়েছে অত্যাধুনিক ডলফিন ক্লাস সাবমেরিন, যা পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। সামরিক বাজেট ও প্রযুক্তি সহায়তায় ছোট দেশ হলেও ইরানের চেয়ে দ্বিগুণেরও বেশি এগিয়ে ইসরায়েল। ইরানের বার্ষিক সামরিক বাজেট প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার, আর ইসরায়েলের বাজেট 24 বিলিয়ন ডলার, যার বড় একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সহায়তা হিসেবে আসে। যুক্তরাষ্ট্রের টেক ও সামরিক সহযোগিতা ইসরায়েলকে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে রেখেছে। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সহায়তায় ইরান কিছুটা পিছিয়ে। ইসরায়েলের রয়েছে বিশ্বসেরা সাইবার ইউনিট, যা ইউনিট 8200 নামে পরিচিত। অন্যদিকে ইরান আক্রমণাত্মক সাইবার অপারেশনে দক্ষ হলেও তাদের প্রতিরক্ষায় রয়েছে দুর্বলতা। পারমাণবিক শক্তি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে, যাদের মধ্যে ইসরায়েলের নামও রয়েছে। কিন্তু ওই তালিকা অনুযায়ী ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। সংখ্যাগত ও পরিসরের দিক থেকে ইরান এগিয়ে থাকলেও প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৌশলগত দক্ষতায় ইসরায়েল অনেক এগিয়ে। ইরানের সামরিক শক্তি মূলত আক্রমণাত্মক, আর ইসরায়েলের শক্তি প্রতিরক্ষা, নির্ভুল টার্গেট এবং কমান্ড কৌশলে নিহিত। তাওফিকুল ইসলাম, আজকাল। ব্যাকগ্রাউন্ডে জায়োনিস্ট ইসরায়েলের হামলার তাণ্ডব, আর খবর পড়তে পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিতে শুরু করলেন টিভি সংবাদ উপস্থাপিকা। তেহরান জুড়ে এখন শুধুই বিস্ফোরণের শব্দ। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই হামলার ঘটনা ঘটে। হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও দ্রুত অদৃশ্য হতে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন কাৎজো। ওই হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে কয়েক মিনিট পর সেটি পুনরায় সম্প্রচারে আসে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। ইসরায়েল তার শকুনের লালসার চোখ এতদিন তাক করেছিল ফিলিস্তিনের দিকে। এবার সেই চোখ এসে পড়েছে ইরানের উপর। গত শুক্রবার সকালে ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার।
সেই হামলায় নিহতরা হলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির কেন্দ্রীয় কমান্ডার হোসেন সালামি, খাতামাল আম্বিয়ার কমান্ডার গোলাম আলী রশিদ এবং আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদে। সেই হামলার পরেই নতুন সামরিক কমান্ডার কারা হবেন সে বিষয়ে আলোচনা ওঠে। ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি 3টি নিয়োগ ডিগ্রি জারি করেন। পূর্ববর্তী কমান্ডারদের স্থলাভিষিক্ত করে 3 জেনারেলকে নিয়োগ করেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আব্দুর রহিম মোসাভিকে সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত করেন। আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে হোসেন সালামিকে নিয়োগ দেন এবং খাতামাল আম্বিয়াদ সদর দপ্তরে গোলাম আলী রশিদের স্থলাভিষিক্ত হন আলী সাদমানি। এরপর শুক্রবার গভীর রাতে আরেকটি ডিগ্রি জারি করা হয়, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামিকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয় এবং আব্দুর রহিম মুসাভিকে স্থলাভিষিক্ত করে ইসলামিক রিপাবলিক আর্মির কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত করা হয়। শনিবার 14 জুন আলী খামেনি ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। ইরানের এই কঠিন সময়ে এসব দায়িত্বশীলরা কতটুকু কার্যকর হবে তা দেখা এখন সময়ের দাবি। তাওফিকুল ইসলাম, আজকাল। ইরান এখন পর্যন্ত প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড। তারা জানিয়েছে এই নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল দাবি করেছে ইরানের একবারের হামলায় ছিল 30 থেকে 60টি ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরান জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 2023 সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। অর্থের বিনিময়ে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। গুপ্তচর বৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গতকাল শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনিয়াজেই বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত। এদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের গোয়েন্দাদের পক্ষে কাজ করার সন্দেহে গত রোববার 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে গুপ্তচর বৃত্তির অভিযোগে তেল আবিবে 13 বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়। এদিকে সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। তিনি জানিয়েছেন তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন। আল জাজিরা জানায়, আজ সোমবার এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল কাজ বলেন, আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না, যেমন ওই খুনি স্বৈরশাসক ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে। যদিও কাজ এর আগে বলেছিলেন তেহরানের জনগণকে স্বৈরাচারের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে সেসব এলাকা থেকে সরে যেতে হবে। হুঁশিয়ারি দিয়ে কাজ বলেছিলেন, ইরানের প্রাণঘাতী পাল্টা হামলার জবাবে তেহরানের মানুষকে মূল্য দিতে হবে, আর তা খুব শিগগিরই। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি থেকে সরে যাচ্ছে ইরান। সোমবার 16 জুন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে তারা। এক প্রেস ব্রিফিংয়ে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামেনে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী ধাপে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করবে।
ধারণা করা হচ্ছে চুক্তি থেকে বের হওয়ার মাধ্যমে ইরান আসলে তার পরমাণু শক্তি প্রকাশ্যে আনার পথ উন্মুক্ত করছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পরমাণু অস্ত্রের পরীক্ষা করতে পারে বলে গুঞ্জন রয়েছে। ইসরায়েলে হামলার পর কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। দেশটি আবার ইসরায়েলে সুইসাইড ড্রোন পাঠিয়েছে। সোমবার 16 জুন বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, সেনাবাহিনী গত 2 দিনে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছে। গত 48 ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করেছে। এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরশ অন্যতম। এই ড্রোনের পরিসর 2000 কিলোমিটার। আব্দুল্লাহ আল নোমান, আজকাল। সোমবার ভোর 5টার দিকে ইসরায়েলের কয়েকটি শহরে একসাথে হামলা চালায় ইরান। ইসরায়েলে অবস্থানরত বিবিসি সাংবাদিকরা জানায়, গত কয়েকদিনে ইসরায়েলে ইরানের চালানো হামলাগুলোর মধ্যে এটির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। তেল আবিবে জেরুজালেম সহ ইসরায়েলের বড় শহরগুলোতে সাইরেনের শব্দ শোনা গেছে। হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাতে এক দফা হামলার পর আজ ভোরে একসাথে বড় ও ছোট শহরে একসাথে করা ইরানের হামলায় 4টি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী। কর্তৃপক্ষ বলছে 5 জন মারা গেছে, 100-রও বেশি আহত হয়েছেন। ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত 200-রও বেশি মানুষ মারা গেছে। এই হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগর হাইফাতেও বড় ধরনের হামলা করা হয়েছে এ দফায়। হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগারে বিভিন্ন পয়েন্টে কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে। তেল আবিব আর হাইফায় হওয়া এসব হামলায় বহু ভবন বিধ্বস্ত এবং বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। হামলার শিকার হওয়া জায়গাগুলো থেকে আহত অন্তত 90 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ধ্বংসস্তূপ থেকে ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করেছেন উদ্ধারকারী বাহিনী। ইরানের সবশেষ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সাধারণ মানুষকে এর মূল্য পরিশোধ করতে হবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওআইসির মহাসচিবের সাথে ফোন আলাপের সময় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক বক্তব্যে 2 দেশের মধ্যে সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করলেও সংঘাত বন্ধের বিষয়ে কিছুই বলেননি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই এ সংঘাত বন্ধ হওয়া সম্ভব। ইরান ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছে মার্কিন প্রশাসন। তবে রবিবার নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনার বিষয়ে আগে থেকে জানতেন। MR আকাশ, আজকাল। ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়ার পর মুসলিম দেশ ইরানও আজ রক্তাক্ত। মধ্যপ্রাচ্য যেন এক মৃত্যুপুরী। বিশ্বের মোড়লরা একেবারেই নিশ্চুপ। এর মধ্যেই নতুন আশার আলো দেখিয়েছেন ইরানের এক নেতা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদারে যৌথ ইসলামিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে দেশটি। ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে সঙ্গে নিয়ে এই বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তার মতে, একটি শক্তিশালী ইসলামিক সামরিক জোট গড়ে তোলা গেলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জবাবে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ইরান বলছে, মুসলিম দেশগুলোর একতাবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্লেষকরা মনে করছেন, এমন সেনাবাহিনী গঠিত হলে তা অঞ্চলটির ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। তবে একই সঙ্গে এতে নতুন করে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
এদিকে ইরান সোমবার আবারও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে রাজধানী তেল আবিব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন অন্তত 5 জন এবং আহত হয়েছেন আরও অনেকে। হামলায় আবাসিক এলাকায় আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও আঘাতপ্রাপ্ত হয়। এই হামলায় মার্কিন দূতাবাসও আংশিক ক্ষতির শিকার হয়েছে। দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার মার্কিন নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে প্রায় 7 লাখ মার্কিনই এই পরিস্থিতিতে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তবে ইসলামিক আর্মি যদি সত্যি গঠিত হয় তাহলে মুসলিম বিশ্বের জন্য বেশ ভালোই হবে। সেক্ষেত্রে শুধু ওই 4 দেশ নয়, এতে যোগ দিতে পারে পাকিস্তান, মিশর, কাতার, ওমান, জর্ডান সহ বিশ্বের আর সব মুসলিম দেশের সৈন্য যুক্ত হলে শক্তিশালী বাহিনী গঠিত হতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল। ইরানের অন্যতম খ্যাতিমান উপস্থাপিকা সাহারা ইমামি যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, তখনই ঘটে প্রচণ্ড এক বিস্ফোরণ। অনুষ্ঠান চলার সময়ই টেলিভিশন স্টেশনে আছড়ে পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। সোমবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্ট IRIB ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর আগে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকিও দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ্জের হুমকির কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়। তবে এমন ভয়াবহ হামলার পরেও থামেনি সাহারা ইমামি। এই হামলার 1 ঘন্টা না পেরোতেই আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসেন সাহারা ইমামি। তার এমন সাহসিকতার জন্য ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। সাহারাকে ইরানের নতুন হিরো হিসেবেও আখ্যা দিচ্ছেন অনেকে। সাহারার সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে তাকে নিজের গোল্ড মেডেল উৎসর্গ করেন ইরানের অলিম্পিক জয়ী শুটার জাভেদ ফারুখি। বিশ্লেষকদের ধারণা, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের তথ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান পেনাম জেবেলি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের সংবাদ মাধ্যম ইসরায়েলের গণমাধ্যম কৌশলে গভীরে নির্ভুলভাবে আঘাত করেছে বলে এই হামলা হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরেদা বিবৃতিতে তিনি জানান, ইরানের গণমাধ্যম কর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইসরায়েলে শুরু করা হাইব্রিড যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। তিনি আরও বলেন, আমাদের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশন করে না, তারা শত্রুর মিথ্যাচারের বিরুদ্ধে সত্যের লড়াই চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের লাগাতার শক্তিশালী হামলায় তেহরান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কদিনে অনেকেই শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। তেহরানের বিভিন্ন রাস্তায় বাস, গাড়ি, ট্রাক ভর্তি মানুষকে শহর ত্যাগ করতে দেখা গেছে। এমন অবস্থায় ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যক্রম চাইছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, সৌদি আরব, কাতার এবং ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি যুদ্ধবিরতি কার্যকরের অনুরোধ জানিয়েছে ইরান। ওয়াহিদা পারভিন, আজকাল।